আজকে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ যে বিষয়টি আছে তার দ্বিতীয় অধ্যায়ের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী থেকে পৃথিবীর আকার আকৃতি এবং পৃথিবীর উপর দিয়ে গমনকারী কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ইউরি গ্যাগরিন, হ্যাঁ, রাশিয়ান নাগরিক, পৃথিবীর প্রথম মানব, যিনি মহাকাশ পরিভ্রমণের জন্য বেরিয়েছিলেন এবং পৃথিবীর আকৃতি অনুধাবন করার জন্য চেষ্টা করেছিলেন। 1961 সাল 12 এপ্রিল উনি মহাকাশযান স্পুটনিকে চড়ে পৃথিবীর প্রদক্ষিণের উদ্দেশ্যে গমন করেন। পৃথিবী প্রদক্ষিণ করার সময় উনি লক্ষ্য করলেন পৃথিবীর আকৃতি গোলাকার, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। তাছাড়া তিনি পৃথিবীর যে ছবি তোলেন তাতেও দেখা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার, তবে পূর্ব পশ্চিমে কিছুটা স্ফীত। তাহলে বোঝা গেল পৃথিবীর আকৃতি পরিপূর্ণ গোলাকার নয়। অভিজ্ঞতাগুলো, যেহেতু পৃথিবীর আকৃতি পরিপূর্ণ গোলাকার নয়, সেহেতু এর নিরক্ষীয় ব্যাস অর্থাৎ পূর্ব পশ্চিম যে ব্যাস, সেই ব্যাস বড়। যেহেতু আমি তোমাদের পৃথিবীর আকৃতিটা দেখাই, পৃথিবীর আকৃতি দেখানোর জন্য আমি টেবিলের উপরে বসাই। এই হচ্ছে আমাদের পৃথিবী। এখন পৃথিবীর এটা হচ্ছে মেরুদেশীয়, যে এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। উত্তর মেরু বিন্দু প্রান্তবিন্দু আর এটা দক্ষিণ মেরু প্রান্তবিন্দু। দেখো, এটা উত্তর মেরু প্রান্তবিন্দু, এটা চাপা, যার কারণে এই দিকের যে ব্যাসটি, ব্যাস বোঝো তোমরা, যেটা হচ্ছে যে যেহেতু পৃথিবী গোলাকার, সেহেতু পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা, যেটা কেন্দ্রগামী, সেটাই হচ্ছে উত্তর মেরু রেখা অর্থাৎ মেরুদেশীয় ব্যাস। আর এই যে চারিপাশে যেটা ঘুরে আসছে, এটা মাঝ বরাবর, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে একদম মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবর চারিপাশ থেকে ঘুরে আসছে, যে এটাকে বলে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার যে কোনো একটা বিন্দু থেকে, অর্থাৎ নিরক্ষরেখা উপর থেকে যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্র দিয়ে, যেহেতু পৃথিবী গোলাকার সেহেতু পৃথিবীর একটা কেন্দ্র পাওয়া যাবে, মাঝখান দিয়ে কেটে ফেললে কেন্দ্র দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে নিরক্ষীয় বা পূর্ব পশ্চিম দূরত্ব বা ব্যাস। এই ব্যাস আমি তোমাদের আরেকটা চিত্র দিয়ে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই একটা, যদি মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে এরকম একটা তল পাওয়া যাবে। যেহেতু গোলাকার, তোমরা দেখছো যে তরমুজ বা এই ধরনের গোলাকৃতি কোনো ফল যদি আমরা কেটে ফেলি, মাঝখান দিয়ে কেটে ফেলি, তাহলে মাঝখানে এরকম একটা অবস্থা দেখা যাবে, অর্থাৎ বৃত্তাকার একটি অবস্থান। এখন জানি যে আমরা বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্রগামী যে জ্যা, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ বৃহত্তম জ্যা। সেটা হচ্ছে, যদি আমি এটা দিয়ে দেখাই, একটা আমার কাছে একটি শলাকা আছে, শলাকা দিয়ে যদি দেখাই, অর্থাৎ অবস্থাটা এরকম হবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী যে জ্যাটি, সেটি হচ্ছে বৃত্তের ব্যাস। এই ব্যাসটি, পৃথিবীর এই ব্যাসটি বৃহত্তম ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,757 কিলোমিটার। 12,757 কিলোমিটার। এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, অর্থাৎ এটাকে বলে পূর্ব পশ্চিম ব্যাস। কত? 12,757 কিলোমিটার। এখন আমরা যদি এবার দেখি আমরা যে মেরুদেশীয় ব্যাস যেটা, সেটা হচ্ছে, আমি এটাকে নামিয়ে রেখে এটাকে দেখাই। মেরুদেশীয় ব্যাস মানে যদি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ মেরু এই দিয়ে ঠিক মাঝখান দিয়ে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত দিয়ে বের হবে, যদি এই রেখাটি বের হয় তাহলে যে দূরত্ব অতিক্রম করবে, এটা সম্ভব না। পৃথিবীতে এই পর্যন্ত কেউ কোনোদিন পৃথিবীর ভিতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত পৌঁছাতে পারে নাই। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতেও ভিতর দিয়ে কেউ পৌঁছাতে পারে নাই। কিন্তু এটা কাল্পনিক, এটা সবাই ভূগোলবিদরা বা বিজ্ঞানীরা এটা কল্পনা করে বা হিসাব নিকাশ করে বের করেছেন যে এই দৈর্ঘ্যটা যেহেতু চাপা, এটা একটু কম, এইটার দৈর্ঘ্যটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। আমি আরেকটু চিত্র দিয়ে দেখাই। আমার কাছে আরেকটি গোলক আছে, গোলকের খণ্ড, একটা অর্ধ, এটা
এটা হচ্ছে মনে করো, যদি মনে করা হয় উত্তর মেরু প্রান্ত, উত্তর মেরু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এই মেরুদেশীয় ব্যাসার্ধ। ঠিক একইভাবে যদি এই পাশে আরেকটি অংশ লাগানো থাকতো, আরেকটা অংশ যেটাকে দক্ষিণ গোলার্ধ বলা হচ্ছে, এই কথাটা আমি পরে বলবো গোলার্ধ সম্পর্কে, সেটা ওই মেরু পর্যন্ত যদি পৌঁছায় এই রেখাটি, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটি সুতা দিয়ে আমি এই করে রেখেছি, অর্থাৎ এই মেরু উত্তর মেরু প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটি, সেই রেখার দৈর্ঘ্য হচ্ছে, সেটা হচ্ছে মেরুদেশীয় ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে মেরুদেশীয় ব্যাস। মেরুদেশীয় ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। তাহলে আমরা দুই ধরনের ব্যাস পেয়ে গেলাম। কেন পার্থক্য? কারণ এই যে বলা হয়েছে, দেখা হয়েছে যে পূর্ব পশ্চিম যে ব্যাস অর্থাৎ নিরক্ষীয় যে ব্যাসটা সেটা স্ফীত, মোটা, স্ফীত মানে মোটা, আর মেরুদেশীয় যেটা সেটা বলা হয়েছে যে এটা একটু চাপা হলে চাপ দিলে কি হয়, পেট বেড়ে যায়, আর ওটা একটু দেবে যায়, তাহলে এই দূরত্বটা কমে যাবে, মানে এই দূরত্বটা কমে যাবে, সেটাই মেরুদেশীয় ব্যাস যেটা, সেটা অপেক্ষাকৃত কম দূরত্বের ব্যাস। আর বেশি দূরত্বের ব্যাস হচ্ছে নিরক্ষীয় ব্যাস, এটা হচ্ছে 12,757 কিলোমিটার, আর নিরক্ষীয় ব্যাস 12,714 কিলোমিটার। এখন দুই ব্যাসের পার্থক্য বিয়োগ করলে দেখা যায় 43 কিলোমিটার। দুই ব্যাসের পার্থক্য 43 কিলোমিটার পেয়ে গেলাম আমরা দুই ব্যাসের পার্থক্য। এখন গড় ব্যাস কত সেটা যদি আমরা বের করতে চাই, যে পৃথিবীর গড় ব্যাস, তাহলে কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে। আমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুই প্রান্ত যোগ করছি, দুই ব্যাস যোগ করছি, যোগ করলে 7 আর 4 11, 1 হাতে গেল 1, 5 আর 1 6 আর 1 7, 7 আর 7 14, 4 হাতে গেল 1 2 আর 1 3 আর 2 5 আর 1 আর 1 2, এত কিলোমিটার। অর্থাৎ দুই দিকের ব্যাসের যোগফল, অর্থাৎ নিরক্ষীয় ব্যাস এবং মেরুদেশীয় ব্যাস, এই দুই দিকের ব্যাসের যোগফল হচ্ছে এটা। এখন যদি গড় বের করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি গড় ব্যাস বের করতে চাই, গড় ব্যাস বের করতে চাইলে 2 দিয়ে ভাগ, এরপরে ভাগ করলে 2 এর ভিতরে 2 যায় একবার, 5 এর ভিতরে যায় 2 বার, হাতে থাকে 1, 4 কেটে নামালাম 14, 7 দুগুণা 14 মিলে গেল, 7 এর ভিতরে যায় 3 বার, 3 দুগুণা 6, বিয়োগ করলে 1 পাশে 1 কেটে নামালাম 11, 11-এর ভিতরে যায় 5 বার, 5 দুগুণা 10, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, 10 হলো 5, ভাগ করলে যা হয় তোমরা ভাগ করে দেখবা, ভাগ করলে পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে গড় ব্যাস, পৃথিবীর গড় ব্যাস। তোমরা দেখতে পাচ্ছ কি না, এটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাস। 12,735.5 হচ্ছে পৃথিবীর গড় ব্যাস। এখন এটা হিসাবের সুবিধার্থে ভূগোলবিদরা এই গড় ব্যাসকে ধরেছেন, গড় ব্যাস ধরা হয়েছে হিসাবের সুবিধার্থে, গড় ব্যাস হচ্ছে 12,800 কিলোমিটার। এটাকে কেন ভূগোলবিদরা বাড়িয়ে ধরলেন এটা আমার বোধগম্য নয়, কারণ হচ্ছে এখানে গড় ব্যাস দেখা যাচ্ছে 735, অর্থাৎ আমরা সাধারণত যেটাকে আমরা গড় হিসাবে ধরি বা প্রায় হিসাবে ধরি, সেখানে সাধারণত যেটা মানে রাউন্ড ফিগার তার থেকে ছোট কাছাকাছি যেটা সেটাকে বাদ দিই, তা 700-র পরে 35 আছে, আমরা 35 বাদ দিলেই 700 হলেই ভালো হতো, কিন্তু এরা 65 বাড়িয়ে লিখেছেন। 65 বাড়িয়ে লিখলে, 35-এর পরে 65 বাড়িয়ে লিখলে হচ্ছে 800 হয়ে যায়। তা গড় ব্যাস হিসাবে 12,800 কিলোমিটার ধরেছেন ভূগোলবিদরা। আমরা এটাকেই আমরা মেনে নেব, যেহেতু ভূগোলবিদরা কী উদ্দেশ্যে করেছেন আমরা জানি না। তাহলে পৃথিবীর গড় ব্যাস যদি 12,800 কিলোমিটার হয়, তাহলে আমরা একটু এটি মুছে ফেলি, এটা আমাদের আপাতত কাজে লাগছে না আর। আচ্ছা, তাহলে গড় ব্যাসার্ধ কত হবে? তোমরা যেহেতু জানো যে ব্যাস যেহেতু পরিধির দুই প্রান্তের কেন্দ্রগামী যে যা, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাহলে এটা হবে অর্ধেক গড় ব্যাসার্ধ। গড় ব্যাসার্ধ হচ্ছে 2 দিয়ে ভাগ করব, 6,400 কিলোমিটার। এটাকে পৃথিবীর গড় ব্যাসার্ধ হিসাবে ধরা হয়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে, কেন্দ্র বুঝতেই পারছো যে পৃথিবীর মাঝ বরাবর কেটে ফেললে একটা সেন্টার পয়েন্ট পাওয়া যাবে। সেন্টার পয়েন্টটি আমি তোমাদের দেখিয়েছি, সেন্টার পয়েন্টটি এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই যে পরিধি কিন্তু এই পিঠ পর্যন্ত পরিধি। আমরা এখান থেকে যেমন এই কেন্দ্রবিন্দু থেকে এই মেরু পর্যন্ত একটি রেখা আসছে, আবার এই যে পূর্ব পশ্চিম দিকে রেখাগুলো চলে গেছে, প্রত্যেকটি রেখা তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি
প্রত্যেকটি রেখা এখান থেকে কেন্দ্র থেকে যেগুলো গেছে সেগুলোই ব্যাসার্ধ, প্রত্যেকটি রেখাই হচ্ছে ব্যাসার্ধ। তোমরা ভালো করে দেখো যে ব্যাসার্ধ কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, পরিধি বলতে এই পিঠের উপরও আসতে পারে, অর্থাৎ কেন্দ্র থেকে যেদিকেই আসুক না কেন অসংখ্য রেখা পিঠ বরাবর যখন চলে আসবে তখন সেটাই হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধ হচ্ছে ৬,৪০০ কিলোমিটার। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কে আমরা জানলাম, এখন একটু আমরা পরিধি সম্পর্কে জানি। পৃথিবীর পরিধিটা কেমন হবে? পৃথিবীর পরিধি আবার সেই আমি গোলকটি নিয়ে আসি। পৃথিবীর পরিধিটা হচ্ছে নিরক্ষীয় পরিধি এবং মেরুদেশীয় পরিধি, দুই পরিধিতে বিভক্ত। আচ্ছা, নিরক্ষীয় পরিধিটা কি? নিরক্ষীয় পরিধিটা হচ্ছে বলা হয়েছে ওই সেই আগে যেটা কথা বললাম যে পৃথিবীর উত্তর মেরুবিন্দু অর্থাৎ উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দুর মাঝ বরাবর, যেটাকে বলা সুমেরু এবং কুমেরু, মাঝ বরাবর একেবারে সমান দূরত্বে, মাঝ বরাবর ওই পেট বরাবর একেবারে এই পেট বরাবর যে দূরত্ব, ঠিক এই যে আমি এই সুতাটা দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো সুতাটা দিয়ে এটে গেছে, এই যে দূরত্বটা অর্থাৎ পৃথিবীর উপর দিয়ে তল দিয়ে যদি আমরা চারিপাশে একবার ঘুরে আসি, ব্যাসের ক্ষেত্রে বলেছিলাম পৃথিবীর পেটের ভিতর দিয়ে যেতে হবে। তা পেটের ভিতর দিয়ে যাওয়া সম্ভব না, এই পর্যন্ত কেউ যেতে পারেনি, কারণ পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা সূর্যের উপরের তাপমাত্রার সমান, অর্থাৎ ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা। আমেরিকার বিভিন্ন বিজ্ঞানী ভূগোলবিদরা পৃথিবীর কেন্দ্রের মানে পৃথিবীর ভিতর দিয়ে বিভিন্ন ধরনের রড জাতীয় বা কোনো কিছু ঢুকায় দেখার চেষ্টা করেছেন যে এ পাশ থেকে ও পাশে বেরোনো যায় কিনা, কিন্তু দেখেছেন যে ধরনের পদার্থই হোক না কেন, যত শক্তিশালী কঠিন পদার্থ হোক না কেন, যার তাপমাত্রা যত বেশি সহনীয় হোক না কেন, একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে সেটা গলে গেছে। যাই হোক, আমি সেই কথায় ফিরে আসি। এই যে হচ্ছে আমাদের নিরক্ষীয় পরিধি, এই যে চারিপাশে যদি একবার ঘুরে আসে পৃথিবীর পেট বরাবর মাঝ বরাবর যে পরিধি, সেটা হচ্ছে ৪০,০৭৭ কিলোমিটার। আমি তোমাদের আরেকটি চিত্র দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে নিরক্ষীয় পরিধি অর্থাৎ পূর্ব পশ্চিম পরিধি, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছি, অর্থাৎ এই যে পরিধি, এই যে পরিধি, নিরক্ষীয় পরিধি পূর্ব পশ্চিম পরিধি ৪০,০৭৭ কিলোমিটার। এটাই পৃথিবীর সর্বোত্তম পরিধি, সর্বদৈর্ঘ্যের পরিধি, এই পরিধির পৃথিবীর সর্বদৈর্ঘ্যের পরিধি। তাহলে পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষীয় পরিধি, নিরক্ষীয় পরিধি, পৃথিবীর নিরক্ষীয় পরিধি পূর্ব পশ্চিম পরিধি, এটা নিচে লিখি পূর্ব পশ্চিম পরিধি, এর পরিমাণ হচ্ছে ৪০,০৭৭ কিলোমিটার। এটি হচ্ছে বৃহত্তম পরিধি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আরেকটি দেখাই, আবার সেই এখানে হচ্ছে দুই মেরুবিন্দু, অর্থাৎ এই যে সুমেরু, এই যে এটা হচ্ছে উত্তরের প্রান্তবিন্দু, উত্তর যে উত্তর মেরু, যেটা উত্তর মেরুর প্রান্তবিন্দু যেটা, সেটাকে সুমেরু বলা হয়। এটা এইভাবে যদি চারিপাশে একবার ঘুরে আসে, ঠিক এইভাবে যদি ঘুরে আসে, আমি একটা সুতো দিয়ে দেখাচ্ছি, যদি ঘুরে আসে দেখো এই যে ঘুরে আসছে, এই যে চারিপাশে এভাবে ঘুরে আসবে। আমরা এটা ঘুরে আসতে পারি পৃথিবীর উপরিভাগ দিয়ে, আমরা বিমানে বা অন্য কোনো যে কাজটি করেছিলেন ইউরি গ্যাগারিন, আমি তোমাদের শুরুতে যে কথাটি বলেছি, উনি মহাকাশে বা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে তখন পৃথিবীর ছবি দেখতে পেয়েছিলেন, সেখান থেকে উনি দেখেছিলেন যে এইভাবে যদি ঘুরে আসি তাহলে যে দূরত্বটা পাওয়া যাবে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এইভাবে যদি ঘুরে আসি তাহলে যে দূরত্বটি পাওয়া যাবে সেটা হচ্ছে মেরুদেশীয় পরিধি, সেটাকে বলা হচ্ছে মেরুদেশীয় পরিধি, অর্থাৎ মেরুদেশীয় পরিধি, এই পরিধির পরিমাণ ৪০,০০৯ কিলোমিটার। তার মানে মেরুদেশীয় পরিধি যে চাপা থাকার কারণে, মেরুদেশীয়তে চাপা থাকার কারণে এই পরিধিটা কম। আর যেহেতু ওই যে পেট বরাবর যে পরিধিটা, এটা একটা স্ফীত মোটা, সেই কারণে এই পরিধিটা আকৃতিতে বড়। এই দুই পরিধির ভিতরে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি একটু সরিয়ে রাখি। এই যে এই দুই পরিধির পার্থক্য যদি করি তাহলে বিয়োগ করলে হবে 9 আর 8 17, হাতে গেল 1, 68 কিলোমিটার। উভয় পরিধির পার্থক্য 68 কিলোমিটার। আমরা পার্থক্য পেয়ে গেলাম। এখন যদি আমরা গড় পরিধি হিসাব করি, তাহলে কি করতে হবে? আগের মতো যোগ করব, আগের মতো এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। যোগ করলে কথা 9 7 16 6, হাতে গেল 1, 7 আর 1 8, 0 80 কিলোমিটার, অর্থাৎ
80,086 কিলোমিটার, কিলোমিটার। এখন যদি এটাকে গড় পরিধি হিসাব করি, গড় পরিধি, তাহলে একে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ 40, তারপরে হচ্ছে 043 কিলোমিটার। এটা হচ্ছে গড় পরিধি। তা আবার সেই ব্যাসের মতো ভূগোলবিদরা এটাকে হিসাবের সুবিধার জন্য গড় পরিধি হিসাবে ধরেছেন 40,000 কিলোমিটার। পৃথিবীর গড় পরিধি 40,000 কিলোমিটার। তাহলে গড় পরিধি, পৃথিবীর গড় পরিধি এটা হচ্ছে 40,000 কিমি। এই হচ্ছে পৃথিবীর আকার আকৃতি নিয়ে আলোচনা। পৃথিবীর আকার আকৃতির ধারণা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সমগ্র পৃথিবী থেকে, এই যে সমগ্র পৃথিবী থেকে, আমি এটা খুলে ফেলি। আচ্ছা, সমগ্র পৃথিবী থেকে যদি কোনো একটা স্থানকে নির্দিষ্ট করতে চাই, তোমরা দেখতেই পাচ্ছ যে সমগ্র পৃথিবীটা অনেক বড়। আমরা এটা মডেল হিসেবে, আমি তোমাদের এই চিত্রটি বা এই মডেলটি আমি তৈরি করেছি তোমাদের বোঝানোর জন্য। আমরা যদি মডেল হিসাবে এইটা দেখাচ্ছি, তা পৃথিবীর উপরিভাগের যে কোনো একটা স্থানকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, তাহলে কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে দেখাতে চাই, সেই সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের শুরুতেই যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে আমাদের জানতে হবে। যদি আমরা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে চাই বা সে সম্পর্কে জানতে চাই, তাহলে দ্রাঘিমা রেখাটা কি? দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কি জানতে পারি? দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো স্থানের সময় সম্পর্কে জানতে পারি। এই দ্রাঘিমা রেখা সম্পর্কে আমরা পৃথিবীর যে কোনো স্থানের সময় সম্পর্কে জানতে পারি। অক্ষরেখা সম্পর্কে কি জানতে পারি? অক্ষরেখা সম্পর্কে জানতে পারি পৃথিবীর এই নিরক্ষরেখা থেকে, এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে স্থানটির যে স্থানটি আছে সেই স্থানটির উত্তর দক্ষিণ অবস্থান জানতে পারি। সেই স্থানটির অর্থাৎ যে এই অক্ষরেখার সাহায্যে, অক্ষরেখার সাহায্যে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর এবং দক্ষিণের অবস্থান। উত্তর এবং দক্ষিণের অবস্থান জানার জন্য আমাদের অক্ষরেখা সম্পর্কে জানতে হবে। তা কার সাপেক্ষে? নিরক্ষরেখার সাপেক্ষে। এ হচ্ছে নিরক্ষরেখা। তাহলে অক্ষরেখাগুলো কোথায়? এই একটি অংশ, এই একটি অংশ, এই 2 অংশের ভিতরে যে অক্ষরেখাগুলো অবস্থিত। আমি পরেই এই 2টি অংশ সম্পর্কে আলোচনা করব। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, যেহেতু আমরা উত্তর দক্ষিণের অবস্থান জানতে পারলাম, এবার যদি আমরা পূর্ব পশ্চিমের অবস্থান জানতে চাই, তাহলে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটাকে মূল মধ্যরেখা বলা হয়। অর্থাৎ মূল মধ্যরেখাটা হচ্ছে যে একটা বিশেষ দ্রাঘিমা রেখা, যেটাকে মূল মধ্যরেখা হিসেবে বলা হচ্ছে। মূল মধ্যরেখা থেকে পূর্ব এবং পশ্চিমের অবস্থান জানা যায়। তাহলে পূর্ব এবং পশ্চিমের অবস্থান জানার জন্য আমাদের কি জানতে হবে? মূল মধ্যরেখা সম্পর্কে জানতে হবে। তাহলে এই 3টি রেখা খুবই গুরুত্বপূর্ণ। কি? এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ রেখা আছে। প্রথমে সেটা হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা। অক্ষরেখা আবার বলি, অক্ষরেখাটা হচ্ছে যে এই নিরক্ষরেখা সাপেক্ষে, নিরক্ষরেখা যে তোমরা দেখতে পাচ্ছ, নিরক্ষরেখা চারিদিকে এই যে পেট বরাবর, আগেই বলেছি, এর উত্তর এবং দক্ষিণের অবস্থান জানা যায়। আর কি হচ্ছে দ্রাঘিমা রেখা সম্পর্কে, এগুলো দ্রাঘিমা রেখা, এই যে বরাবর দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা সম্পর্কে কোনো স্থানের সময় জানা যায়। আর মূল মধ্যরেখা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, আমি আরও বিস্তারিত দেখাবো। মূল মধ্যরেখা এখানে ধরা হয়েছে, আমি আরও বিস্তারিত এখান থেকে এদিকে হচ্ছে, আমরা যদি এভাবে ধরি তাহলে সুবিধা হয়। এদিকে হচ্ছে পশ্চিম আর এদিকে হচ্ছে পূর্ব, অর্থাৎ পশ্চিম এবং পূর্বের অবস্থান জানা যাবে। ঠিক এভাবে ধরলে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে মূল মধ্যরেখা থেকে ডান দিকে হচ্ছে পশ্চিমের অবস্থান, বাম দিকে পূর্বের অবস্থান। তাহলে এই 2টা অবস্থান জানা যাবে মূল মধ্যরেখা থেকে। এইবার আসা যাক যে পৃথিবীর অক্ষরেখাটা কি। অক্ষরেখা জানার আগে আমাদের জানা দরকার যে পৃথিবীর কেন্দ্র দিয়ে যে উত্তর দক্ষিণ বরাবর যে কল্পিত রেখা, অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর আগেই আমি বলেছি
যে পৃথিবীর কেন্দ্র বলতে হচ্ছে যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। যদি আমি এটাকে ভাগ করে ফেলি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র দিয়ে উত্তর এবং দক্ষিণের দিকে যে কল্পিত রেখা, এগুলো সব কল্পনা করা, এগুলো কিন্তু আসলে কোনো রেখা নেই, এগুলো ভূগোলবিদরা, বিজ্ঞানীরা এগুলো কল্পনা করেছেন। তাহলে কেন্দ্র থেকে উত্তর মেরু পর্যন্ত, অর্থাৎ যেটাকে সুমেরু, এবং দক্ষিণ মেরু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হচ্ছে অক্ষ বা মেরুরেখা। অর্থাৎ আমি তোমাদের অক্ষ বা মেরুরেখার দৈর্ঘ্য যে আগে বলে এসেছিলাম যে মেরুদেশীয় যে ব্যাস, সেটা হচ্ছে অক্ষরেখা বা মেরুরেখার দৈর্ঘ্য। এই যে বলেছিলাম এই কেন্দ্র থেকে ওই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত, যেটাকে আমি বলেছিলাম মেরুদেশীয় ব্যাস, সেই মেরুদেশীয় ব্যাস যেটা, সেটাই কিন্তু আসলে মূলত অক্ষ বা মেরুরেখা। তাহলে অক্ষ বা মেরুরেখা সম্পর্কে আমরা জানলাম। এইবার অক্ষ থেকে, অর্থাৎ অক্ষ বা মেরুরেখা থেকে এর উত্তর যে গোলার্ধ, উত্তর গোলার্ধের প্রান্তবিন্দু যেটা, সেটা হচ্ছে উত্তর মেরু বা সুমেরু বলা হয়। আর এটা হচ্ছে দক্ষিণ মেরুর প্রান্তবিন্দু, এটাকে দক্ষিণ মেরু বা কুমেরু বলা হয়। তাহলে তোমরা ভালো করে দেখো, এখানে আমি লিখে রেখেছি যে এটা হচ্ছে উত্তরের প্রান্তবিন্দু, এটা উত্তরই তো, হ্যাঁ, উত্তরের প্রান্তবিন্দু, এটাকে উত্তর মেরু বা সুমেরু বলা হয় এই বিন্দুটাকে। আর এই দিকে এটা হচ্ছে উল্টা দিক, উল্টা দিকের এই বিন্দুকে বলা হচ্ছে দক্ষিণের প্রান্তবিন্দু বা কুমেরু। এখন এই দুই মেরু থেকে সমান দূরত্বে, এদিক থেকে আমরা এই সুমেরু থেকে সমান দূরত্ব, কুমেরু থেকে সমান, দুইজনে এদিক থেকে একজনে রওনা করবে, এদিক থেকে একই গতিতে এসে যে মাঝ বরাবর এখানে এসে যদি অবস্থান করে, একদম সমান দূরত্ব। এই যে আমি দেখাই তোমাদের, আমি সুতা ধরে দেখাই, এই যে একদম এই বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেই এইটাকে ঠিক মাঝখানে ভাগ করে ফেলবো, ভাঁজ করে এখান থেকে যদি আমি এই পর্যন্ত, দেখো দেখতেই পাচ্ছ যে এটা এখানে একদম মাঝ বরাবর এসে পৌঁছেছে। এখান থেকে যদি আমি পূর্ব পশ্চিম বরাবর একটি রেখা কল্পনা করা হয়, পূর্ব পশ্চিম বরাবর যে রেখা কল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে নিরক্ষরেখা। একে বিষুব রেখাও বলা হয়, একে 0 ডিগ্রি অক্ষরেখাও বলা হয়। অক্ষরেখাটা আমি আরও একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব। 0 ডিগ্রি, তাহলে এর বিভিন্ন নাম আছে, নিরক্ষরেখার বিভিন্ন নাম আছে। আমি একটু লিখে দিই নিরক্ষরেখাকে কি বলা যায়? নিরক্ষ রেখা, যার অন্য নামগুলো, অর্থাৎ সমর্থক যে শব্দ, নিরক্ষরেখা সমর্থক শব্দগুলো হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা, এটাকে বলা হচ্ছে বিষুব রেখা, বিষুব রেখা, 0 ডিগ্রি অক্ষরেখা, 0 ডিগ্রি অক্ষরেখা, তারপর হচ্ছে মহাবৃত্ত, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। যে নামেই ডাকো না কেন, জিনিস কিন্তু একই। মহাবৃত্ত কেন? কারণ এখান থেকে যতগুলো বৃত্ত আমি পৃথিবী যদি কেটে ফেলি, এরকম স্লাইস করে ফেললে, যেমন বাতাবি লেবু, কমলা লেবু, এগুলোকে স্লাইস করি, তাহলে প্রত্যেকটা তল কিন্তু বৃত্তাকার হবে, বৃত্ত হবে। তাহলে যতগুলো বৃত্ত হবে, তাহলে মাঝ বরাবর যেটা, সেটা সব থেকে বড় বৃত্ত হবে, সে কারণে এটাকে মহাবৃত্ত বলা হচ্ছে। তাহলে কি বললাম? যে নিরক্ষরেখা বা বিষুবরেখা বা অক্ষরেখা, এটাকে বলা হচ্ছে এই বরাবর যদি আমি এই রেখাটাকে, যেহেতু নিরক্ষরেখা পৃথিবী গোলাকার, সেহেতু নিরক্ষরেখা কিন্তু বৃত্তাকার, অর্থাৎ এইভাবে কেটে ফেলে এটা কিন্তু বৃত্ত হবে। অর্থাৎ কমলা লেবু মাঝখান দিয়ে কেটে ফেলে যদি তুমি এখানে কোনো একটা জিনিস এটা সাপ দাও, তাহলে কিন্তু একটা বৃত্ত তৈরি হয়ে যাবে, একটা বৃত্ত পেয়ে যাবো আমরা। এখন দেখো যে হচ্ছে, এখন যদি আমি এই মাঝ বরাবর কেটে ফেলি, আমি যদি ওই নিরক্ষ যেটা বলা হয়েছে, আমি যদি এই ছুরি দিয়ে কেটে ফেলি, ছুরি দিয়ে একদম মাঝ বরাবর কেটে ফেলি, কোন মাঝ বরাবর? ওই যেটাকে নিরক্ষরেখা বলছি, সেই নিরক্ষরেখা বরাবর যদি আমি এটাকে কেটে ফেলি, তাহলে এটা 2টা খণ্ড হয়ে যাবে। একটা খণ্ডকে আমরা বলবো উত্তর গোলার্ধ, অর্থাৎ আমি এই পাশটাকে যেটাকে বলেছি এটা উত্তর গোলার্ধ, আর নিচেরটাকে বলবো, নিচেরটা বলতে আসলে কোনো কথা নেই, অপর পাশকে বলবো আমরা দক্ষিণ গোলার্ধ। আমি দেখাচ্ছি সেটা, আমি 2টা অংশই করে দেখাচ্ছি। আমার এখানে একটি অংশ আছে, এটাকে মনে করো উত্তর গোলার্ধ। এই যে পৃথিবীটাকে কেটে ফেলছি মাঝ বরাবর, নিরক্ষ বরাবর কেটে ফেললে এই যে একটা তল হয়েছে, এটাকে বলে নিরক্ষীয় তল। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নিরক্ষীয় তল, এই তলটাকে বলা হচ্ছে নিরক্ষীয় তল। তাহলে এটা হচ্ছে মনে করো উত্তর গোলার্ধ, এই যে গোলের অর্ধেক, পৃথিবীর যে গোলের অর্ধেক উত্তর গোলার্ধ, একে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। আরেকটি অংশ যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ ওই নিরক্ষরেখা বরাবর কেটে ফেলার কারণে অংশ, উত্তর দিকের অংশকে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ। আর এই যে নিরক্ষরেখা
গোলাকার বলে, পৃথিবী গোলাকৃতি বলে, নিরক্ষরেখা ওই গোলাকৃতি চারিদিকে ঘুরে আসছে, সেহেতু নিরক্ষ তলটা হবে বৃত্তাকার। বৃত্তাকার তলকে আমরা অক্ষরেখার সাথে যদি তুলনা করি তাহলে এই তলটা হচ্ছে 0 ডিগ্রি ধরা হয়। 0 ডিগ্রি ধরে আস্তে আস্তে কীভাবে উপরের দিকে যায়, নিরক্ষীয় তলটাকে 0 ডিগ্রি ধরে, এটাকে 0 ডিগ্রি ধরে এই তলটাকে, এই যে দেখালাম তলটা, এটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি ধরে আস্তে আস্তে যদি আমরা এভাবে উপরের দিকে যাই তাহলে যে কোনো মেরু পর্যন্ত যে কোণটি হবে, অর্থাৎ নিরক্ষীয় তলের সাথে, আমি এটা একটু একটা শলাকা দিয়ে দেখাই, এটা একটা লাল শলাকা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখন এটা যদি তল হয়, এই যে রেখে দিলাম, এই যে তল, এই তলের সাথে আমি যদি এই যে কোনো বিন্দু থেকে, দেখো বিন্দু থেকে ওই কেন্দ্র পর্যন্ত, ওই সেই কেন্দ্র পর্যন্ত একটু উঁচু করে দেখাই, এই যে কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে হবে। পৌঁছাইলে দেখো এই তলের সাথে এই রেখাটা একটা কোণে অবস্থান করছে, যে কোণে অবস্থান করছে এইটাকে বলা হয় ওই স্থানের অক্ষাংশ। যে কোণে অবস্থান করবে সেটাকে বলা হবে ওই স্থানের অক্ষাংশ। তাহলে এই বরাবর যতগুলো বিন্দু আছে, যতগুলো স্থান আছে, যতগুলো জায়গা আছে, সবার অক্ষাংশ কিন্তু একই হবে। এখন এই বিন্দুগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কী হবে, যে রেখাটি হবে সেটাকে বলে অক্ষরেখা। এখন এইভাবে যতগুলো অক্ষরেখা আছে, যতগুলো অক্ষরেখা আমরা তৈরি করতে পারবো, এইভাবে যোগ করে দিই, এখানে অসংখ্য বিন্দু আছে। ঠিক আর নিচের দিকে যদি নামি তাহলে ওই বরাবর যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু যদি যোগ করে দিই তাহলে যে বৃত্তটি হবে সেই বৃত্তগুলো এক একটি অক্ষরেখা। তাহলে বোঝা গেল যে অক্ষাংশ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু থেকে কেন্দ্রের সাথে কৌণিক যে দূরত্ব, অর্থাৎ নিরক্ষীয় বৃত্তের সাথে ওই বিন্দুর যে কৌণিক দূরত্ব তাকে ওই স্থানের অক্ষাংশ বলে। তাহলে একই অক্ষাংশে একই গোলার্ধে হতে হবে, উত্তর গোলার্ধ হলে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ হলে দক্ষিণ গোলার্ধ, একই গোলার্ধের একই অক্ষাংশের মানসমূহের যে বিন্দুগুলো আছে সেগুলো যদি যোগ করে দেওয়া হয় তাহলে যে রেখা হবে সেটাকে বলা হবে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো কিন্তু এই নিরক্ষরেখার সমান্তরাল, অর্থাৎ যদি এখান থেকে কেটে ফেলে স্লাইস করি, অর্থাৎ আগে যে কথাটি বলেছিলাম কমলা লেবু বলো, বাতাবি লেবু বলো, এটা যদি মাঝ বরাবর কেটে ফেলার পরে স্লাইস করলে যে বৃত্তগুলো হবে, যে রেখাগুলো দিয়ে বৃত্ত হবে সেইগুলো সব কিন্তু ওই নিরক্ষরেখার সমান্তরাল হবে। একে সমাক্ষরেখাও বলা হয়, সমাক্ষরেখা। এখন এই সমাক্ষরেখার সাপেক্ষে উত্তরের দিকে উত্তর অক্ষরেখা আর দক্ষিণের দিকে দক্ষিণ অক্ষরেখা বলা হবে। এই হচ্ছে মোটামুটি অক্ষরেখার ধারণা। এরপরে দ্রাঘিমা রেখা সম্পর্কে আসি। আমি গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা আছে সেগুলো আমি পরে আলোচনা করব। এইবার আমি আসি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাটা কি, যে পৃথিবীর নিরক্ষীয়, এটি একটু নামায় রাখি তোমাদের দেখতে সমস্যা হতে পারে। এই যে পৃথিবী যে কেটে ফেলেছিলাম, পৃথিবীর কেন্দ্রে যে বৃত্তটা হচ্ছে, কেটে ফেললে যে বৃত্তটা হচ্ছে, তা পৃথিবীর কেন্দ্রে ওই বৃত্তে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি, এটা তোমরা জানো জ্যামিতি থেকে বা গণিতের অংশ থেকে তোমরা জানো যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের কেন্দ্রকে যদি আমরা 360 ভাগে বিভক্ত করি, 360টা দাগ দিয়ে বিভক্ত করি সমান ভাগে, 360টা দাগ দিয়ে যদি সমানভাবে বিভক্ত করি তাহলে এক একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। এখন এই যে ডিগ্রিগুলো এখান থেকে যে রেখাগুলো বেরিয়ে গেছে, এই রেখাগুলো বেরিয়ে যায় কিন্তু এই বরাবর, এই রেখাগুলো বের হয়ে যে এই বরাবর উত্তর এবং দক্ষিণে পৌঁছে গেছে। অর্থাৎ ওই রেখাগুলো বের হয়ে এইভাবে ওই যে রেখাগুলো এখান থেকে বের হয়েছে, কিন্তু ওই যে কেন্দ্র দিয়ে রেখাগুলো টানা হয়েছে, তোমরা জানো বৃত্তের পরিধি পর্যন্ত ওই রেখাগুলো চলে আসার পরে এখান থেকে মানে রেখাগুলোর প্রান্তবিন্দু, পরিধি পর্যন্ত প্রান্তবিন্দু থেকে এই রেখাগুলো এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত টানা হয়েছে। এগুলো সব কাল্পনিক, কল্পনা করা হয়েছে, টানা হয়েছে। এই এক একটি রেখাকে দ্রাঘিমা রেখা বলে। এই দ্রাঘিমা রেখাগুলো কিন্তু এক একটা ডিগ্রি আবার কী করা হয়েছে, এক এক ডিগ্রি যে দূরত্ব, সেই এক এক ডিগ্রির দূরত্বকে কিন্তু আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। তা 60 ভাগে ভাগ করলে এক এক ভাগকে বলা হচ্ছে আবার 1 মিনিট। আবার 1 মিনিট যে দূরত্বটা হয়েছে সেই দূরত্বটাকে যদি 60 ভাগে ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই মিনিট সেকেন্ড কিন্তু সময়ের মিনিট সেকেন্ড নয়, এটা হচ্ছে কোণের মিনিট সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি কোণকে 60 ভাগে ভাগ করলে তার 1 ভাগে যে পরিমাণ কোণটুকু পড়বে তাকে 1 মিনিট কোণ বলা হয়। ঠিক 1 মিনিট কোণের যে দূরত্ব, সেই দূরত্বকে যদি 60 ভাগে ভাগ করা হয় তাহলে যে 1 ভাগে যতটুকু কোণ পড়বে তাকে কিন্তু বলা হবে 1 সেকেন্ড কোণ।
আবার আমরা বিজ্ঞানীরা আরেকটা কাজ করেছেন, ভূগোলবিদরা আরেকটি কাজ করেছেন, সেটা হচ্ছে যে এক এক ডিগ্রি কোণের জন্য যে অবস্থান পৃথিবীর পরিধির উপরে বা পৃথিবীর পিঠের উপরে যে দেশগুলো বা বিন্দুগুলো বা স্থানগুলোর অবস্থান, তাদের সময়ের পার্থক্য হচ্ছে এক এক ডিগ্রির জন্য 4 মিনিট করে। এখন ওই যে বললাম যে দ্রাঘিমা রেখাগুলো এভাবে গমন করেছে, তাহলে দ্রাঘিমা রেখাগুলো এক একটি দ্রাঘিমা রেখা কিন্তু অর্ধবৃত্ত, অর্থাৎ এটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গমন করেছে। উত্তর দক্ষিণ পর্যন্ত বৃত্তের অর্ধেক, অর্থাৎ পুরো এটাকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একদিকে অবস্থানরত, অর্থাৎ নতুন চাঁদ উঠলে যে চাঁদের আকৃতিটা থাকে সেই আকৃতির, অর্থাৎ এক একটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত আকারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছে গেছে। এখান থেকে যে রেখাটি বের হয়েছে সেই রেখাটি এদিকে চলে গেছে, যে এই কাজটি করেছে। এখন দ্রাঘিমা রেখার দূরত্বগুলো নির্ণয় করা হয় কিভাবে? দূরত্বগুলো নির্ণয় করা হয় কিন্তু কেন্দ্রের কৌণিক দূরত্ব দ্বারা। তোমরা দেখতেই পাচ্ছ যে কেন্দ্রে এই রেখাটি কেন্দ্রের কৌণিক দূরত্ব দ্বারা এই মানে দ্রাঘিমা রেখার দূরত্ব, এই জায়গা থেকে যে রেখাটি উঠছে সেটা এখান থেকে এসে এইখানে পৌঁছে গেছে। আবার এই রেখাটি যেখান থেকে উঠছে সেটা কিন্তু এখান থেকে এখানে এসে এই জায়গাতে পৌঁছে গেছে। তাহলে আমরা পৃথিবীর পিঠের উপরে দ্রাঘিমা রেখাগুলো যেভাবে দেখি সেটা এই একটা দ্রাঘিমা রেখা, কিন্তু এই দুটোর পার্থক্য কোথা থেকে চিহ্নিত হবে, পার্থক্য কোথা থেকে নির্ণয় করতে হবে? এটা কেন্দ্র থেকে, কিন্তু কেন্দ্রের যে কৌণিক দূরত্ব সেই কৌণিক দূরত্ব থেকে কিন্তু দ্রাঘিমা রেখার যে দূরত্ব সেটা নির্ণয় করতে হবে। আর কেন্দ্রের কৌণিক দূরত্ব দ্বারা কিন্তু এই দ্রাঘিমা রেখার দূরত্ব নির্ণয় করা হয়। এবার আরেকটি কথা আসা যাক, এই দ্রাঘিমা রেখা সম্পর্কে জানতে হলে আমাকে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে মূল মধ্যরেখা, যে কথাটি আমি তোমাদের আগে বলেছিলাম। মূল মধ্যরেখাটা হচ্ছে দ্রাঘিমা রেখার একটা বিশেষ রূপ, যেটাকে 0 ডিগ্রি দ্রাঘিমা ধরা হয়। সেটা হচ্ছে যুক্তরাজ্যের, আমি এই ছবিটি দেখাই তোমাদের, যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর দক্ষিণে যে কল্পিত রেখা, উত্তর দক্ষিণে আমি রেখাটির অবস্থান দেখাই। আমার এখানে রেখাটি তৈরি করা আছে মূল মধ্যরেখা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মূল মধ্যরেখা। এখানে কি করা হয়েছে, গ্রিনিচের অবস্থানটা হচ্ছে এখানে, গ্রিনিচের অবস্থান, এটা লেখা আছে গ্রিনিচের অবস্থান, এটা মূল মধ্যরেখা। এই গ্রিনিচের অবস্থান এখান থেকে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা কল্পনা করা হয়েছে এটাকে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা বলা হয়। এখন এই 0 ডিগ্রি দ্রাঘিমা থেকে যদি আমরা ডান দিকে যে দেশগুলো বা স্থানগুলো আছে সেটাকে আমরা পশ্চিম দ্রাঘিমা বলি, আর পূর্ব দিকের দ্রাঘিমাগুলোকে পূর্ব দ্রাঘিমা বলি। এখন এখানে দেখো এই যে অবস্থান, পৃথিবীর পিঠের উপরে যে অবস্থানগুলো, এই বরাবর যে স্থান বা দেশগুলো থাকবে তাদের সময় এবং দ্রাঘিমা কিন্তু একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে রেখাগুলো আছে সেই রেখাগুলোর পিঠের উপরে যে সমস্ত দেশের বা দেশ বা বিন্দুর অবস্থান, তাদের দ্রাঘিমাগুলো কিন্তু একই এবং তাদের সময়ও কিন্তু একই। এইভাবে মনে করে এটা যদি 30 ডিগ্রি দ্রাঘিমা হয়, তা এই রেখার উপরে, এইদিকে যে রেখার উপরে, এই রেখার উপরে যতগুলো দেশ বা অবস্থা আছে তাদের সবার দ্রাঘিমা কিন্তু একই। এখন 0 ডিগ্রি দ্রাঘিমাকে আবার প্রতি মানে 360 ডিগ্রির যে কোণ সেটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 ডিগ্রি অন্তর 2 ভাগে, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। এখন দেখো যে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির অবস্থানটা হচ্ছে এই 0 ডিগ্রির অবস্থানটা আমি এই বরাবর ধরি। এদিক থেকে 1 ডিগ্রি করে করে যদি আমি 180 ডিগ্রি পৌঁছাই, তাহলে 0 ডিগ্রির বিপরীত দিকে হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। ঠিক এদিক থেকেও যদি আমি 1 ডিগ্রি করে এগোই, এই 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এখানে পৌঁছাবো। তাহলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই রেখায় অবস্থান করছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং এখান থেকে যে আমাদের বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের অবস্থান কিন্তু এইখানে 90 ডিগ্রি দ্রাঘিমা, এবং তোমরা সবাই জানো যে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি, আমি পরে আসছি আলোচনায়, এবং 90 ডিগ্রি দ্রাঘিমা চলে গেছে। তাহলে এই লন্ডন থেকে আমাদের সময়ের পার্থক্য 6 ঘন্টা। আমরা আমাদের থেকে লন্ডন অর্থাৎ গ্রিনিচ 90 ডিগ্রি পশ্চিমে অবস্থিত, আমরা গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত। এই হচ্ছে বাংলাদেশের অবস্থান। দ্রাঘিমা রেখা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসি অক্ষাংশ নির্ণয়। অক্ষাংশ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? অক্ষাংশ নির্ণয় করার জন্য ওই যে
আমি শুরুতে বলেছিলাম যে পৃথিবীর উত্তর বা দক্ষিণের যে কোনো অবস্থান থেকে, যে ওই অবস্থান থেকে কেন্দ্র বরাবর পৃথিবীর নিরক্ষীয় তল, যেটাকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে, সেখানে আমি গেলে আমি একটা কেন্দ্রবিন্দু পাবো। পৃথিবীর মাঝ বরাবর কেটে ফেললে একটা কেন্দ্রবিন্দু পাবো। তাহলে পৃথিবীর যে কোনো অবস্থান থেকে আমি যদি কেন্দ্র বিন্দুতে সংযোগ করি, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রবিন্দু, কেন্দ্রটা হচ্ছে এই, আমি একটা লাল কাঠি ব্যবহার করেছি যাতে দেখতে সুবিধা হয়। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই কেন্দ্রবিন্দু বরাবর যদি যাই তাহলে যে কোণ হবে, কৌণিক দূরত্ব হবে, সেটি হচ্ছে ওই স্থানের অক্ষাংশ। এখন আমাদের এই বরাবর যে বলেছিলাম যে এগুলো অক্ষরেখা, তাহলে আমাদের কয়েকটি বিশেষ অক্ষাংশগুলো কিন্তু আবার ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করা হয়েছে। আমি যে আগে উল্লেখ করেছি যে ডিগ্রিকে 60 ভাগে ভাগ করা হয়েছে, এক ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে এক মিনিট, এক মিনিটকে 60 ভাগে ভাগ করলে এক সেকেন্ড, এই অনুযায়ী কিন্তু অক্ষাংশগুলোকে ভাগ করা হয়েছে। এইবার আমি তোমাদের বলছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমাদের সমাক্ষরেখা আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সমাক্ষরেখা হচ্ছে উত্তর দিকে, আমরা এটাকে মুছে ফেলি। কয়েকটি গুরুত্বপূর্ণ সমাক্ষরেখার ভিতরে হচ্ছে 23.5 ডিগ্রি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, একে বলা হচ্ছে কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি। এরপরে হচ্ছে 66.5 ডিগ্রি 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, একে বলা হচ্ছে মেরু বৃত্ত, সুমেরু বৃত্ত। একে বলা হচ্ছে, এই যে তোমরা দেখো, আমি তোমাদের দেখাই, এখানে লেখা আছে যে সুমেরু বৃত্ত। এই বৃত্তটা, এই যে বৃত্তটা, এটা কিন্তু সমাক্ষরেখা, এটা কিন্তু ওই নিরক্ষরেখার সমান্তরাল, এটাও কিন্তু নিরক্ষরেখার সমান্তরাল। এই কর্কট ক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এই চারিদিকে কিন্তু একই রকম, এই রেখাটার প্রত্যেকটা কৌণিক দূরত্ব কিন্তু 23.5 ডিগ্রি। তাহলে এটা 23.5 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত, একে বলা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত। এরপরে ঠিক একইভাবে দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি। মকর ক্রান্তি। ঠিক একইভাবে 66.5 ডিগ্রি 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যেটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত। আমি দেখাই তোমাদের, সেটা একটু দেখাই, দেখলে বুঝতে পারবা। এখানেই এটা, এই দেখো, এটাকে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে ঠিক 23.5 ডিগ্রি উত্তর দিকে যে রেখাটি চারিদিকে ঘুরে এসেছে, সেটাকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অক্ষরেখা, উত্তর অক্ষরেখা, এটার বিশেষ নাম হচ্ছে কর্কট ক্রান্তি। ঠিক 66.5 ডিগ্রি 66.5 ডিগ্রি আরও উপরের দিকে, আরও উত্তর দিকে গেলে যে রেখাটি পাবো সেটাকে বলা হচ্ছে সুমেরু, এটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত, এটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত। ঠিক উল্টা দিকে, এই দিকে যদি নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণে অবস্থান করি, তাহলে যে রেখাটি পাবো সেটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি। ঠিক তার থেকে আরও একটু দক্ষিণের দিকে গেলে সেটাকে আরও একটি যে রেখা পাবো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। এটা 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, এটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। তাহলে আমরা এই বৃত্তের অবস্থানগুলো আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে বিশেষ কয়েকটি অক্ষরেখা, এগুলো হচ্ছে কর্কট ক্রান্তির সাথে সবাই সমান্তরাল, একে সমাক্ষরেখা বলা হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটি জিনিস জানতে চাই। আমাদের পড়ার বিষয় মোটামুটি বইয়ের পাঠের বিষয় এই পর্যন্তই শেষ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানাবো, সেটা হচ্ছে দেখো, এই যে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মাঝখানের যে অবস্থানটা, এই কর্কট ক্রান্তি এখানে আর মকর ক্রান্তি এই মাঝ বরাবর যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে সূর্য কিন্তু সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এখন বছরের 4টি দিন আছে, 4টি তারিখ আছে, যে 4টি তারিখে সূর্য এই রেখাগুলোর উপরে একেবারে সরাসরি লম্বভাবে কিরণ দেয়। তার ভিতরে 2টি তারিখ হচ্ছে, 2টি তারিখ, আমি এটা মুছে ফেলি এখন,
একটা হচ্ছে 21 মার্চ, 21 মার্চ আর 23 সেপ্টেম্বর। এই দুইটা তারিখ নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই নিরক্ষরেখা, এই যে হচ্ছে নিরক্ষরেখা, এই রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই 2 তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। তাহলে বুঝতে পারলে, এই 2 তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এবং নিরক্ষরেখার এই রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এরপরে 21 জুন, 21 জুন, 21 জুন এটা হচ্ছে নিরক্ষরেখার উপরে লম্বভাবে, নিরক্ষ, এখানে একটু লিখে রাখি, নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেয়। 21 জুন তারিখে কি হয়? 21 জুন তারিখে কর্কট ক্রান্তির উপর, এই যে কর্কট ক্রান্তি, এই রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর 22 ডিসেম্বর, এই দিন কিন্তু আবার উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় এবং রাত সব থেকে ছোট হয়। এরপরে 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর কি হয়? 22 ডিসেম্বর হচ্ছে মকর ক্রান্তির উপর। মকর ক্রান্তি কোনটা? মকর ক্রান্তি হচ্ছে এটা, এই রেখার উপর, এই রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই যে রেখাটি, এই রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তোমরা দেখতে পাচ্ছ মকর ক্রান্তিটা হচ্ছে এটা, দেখো মকর ক্রান্তির উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই দিনটিতে দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড়, রাত সব থেকে ছোট। এইবার আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেটা সাধারণত আমরা অনেকেই জানি না, অনেকেই, বাংলাদেশের অনেকেই আমরা জানি না সে তথ্যটি। সেটা হচ্ছে যে আমি 3টি যে সমক্ষরেখার কথা বললাম, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং নিরক্ষরেখা, যে 3টি সমক্ষরেখার কথা বললাম, এই 3টি সমক্ষরেখা আবার 4টি গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখার সাথে ওই সমক্ষরেখাগুলো 12টি বিন্দুতে ছেদ করেছে। এই 12টি বিন্দুর ভিতরে দেখো, আমি বিন্দুগুলো দেখায় দিই। বিন্দুগুলো হচ্ছে এই একটা, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। এটা হচ্ছে নিরক্ষরেখার উপরে এই দ্রাঘিমা রেখাগুলো। এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা, ওই যে বলছিলাম যে মূল মধ্যরেখা যেটা, এই যে দ্রাঘিমা রেখাগুলো আড়াআড়ি ছেদ করেছে। দ্রাঘিমা রেখাগুলো সমক্ষরেখার সাথে আড়াআড়ি ছেদ করেছে। তাহলে দ্রাঘিমা রেখাগুলো কয়টি দ্রাঘিমা রেখা? 4টি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা, সেই দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি। কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং নিরক্ষরেখা এরা পরস্পর সমান্তরাল এবং এদের সমক্ষরেখা বলা হয়। আর যে দ্রাঘিমা রেখাগুলো, এগুলো এদেরকে আড়াআড়িভাবে ছেদ করেছে। তা আড়াআড়িভাবে ছেদ করলে 12টা বিন্দুতে ছেদ করে। দেখা যাচ্ছে যে এটা নিরক্ষরেখার সাথে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি, এই কোন বিন্দুগুলোতে 4টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক একইভাবে কর্কট ক্রান্তির যে 4টি বিন্দু, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, কর্কট ক্রান্তির সাথে 23.5 ডিগ্রির সাথে ছেদ করেছে 4টি বিন্দুতে, 8টি, এবং মকর ক্রান্তির সাথে 4টি বিন্দুতে ছেদ করেছে, এই মোট 12টি বিন্দুতে ছেদ করেছে। এই 12টি বিন্দু থেকে 10টি বিন্দু হচ্ছে সাগর মহাসাগরে পড়েছে, আর 1টি বিন্দু সাহারা মরুভূমিতে পড়েছে। সাগর মহাসাগরে সাধারণত মানুষ যেতে পারে না ওই বিন্দুগুলোতে, আর যেটা সাহারা মরুভূমি সেখানেও সাধারণত মানুষ যায় না। আর 1টি বিন্দু অবশিষ্ট থাকে, সেই বিন্দুটি কিন্তু পড়েছে বাংলাদেশে। আমরা সৌভাগ্যবান, আমরা মহাসৌভাগ্যবান। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ বিন্দু, যেটা পৃথিবীর আর কোথাও এরকম জায়গা, ভূমি নেই, ভূমির উপর পড়ে নাই। সেই বিন্দুটি বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কোনো একটা স্থানে এর অবস্থান। সদরপুর উপজেলাটা হচ্ছে সদরপুর এবং চর ভদ্রাসন, এটা হচ্ছে ফরিদপুরের 2টি উপজেলা, এর মাঝামাঝি হলেও এটা সদরপুর উপজেলার উপর পড়েছে। আমরা যারা দক্ষিণবঙ্গ থেকে ঢাকার দিকে যাই, তারা যে ওই যে মাঝিকান্দি বা কেওড়াকান্দি যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের একটু আগে, অর্থাৎ যে ভাঙ্গা নামক একটা জায়গা, যেটা আমাদের কাছে খুবই পরিচিত, যেখানে অনেকগুলো ক্রস লাইন হয়েছে, তার থেকে একটু দূরে কোথাও সেখানে একটি মানমন্দির স্থাপন করা হয়েছে। মানমন্দিরটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মানমন্দির। 21শে জুন তারিখে ঠিক এই জায়গাটিতে
দুপুর 12টার সময় সূর্য ঠিক মাথার উপর অবস্থান করে। এটা পৃথিবীর অত্যন্ত একটা মজাদার বিষয়। যারা ভূগোলবিদ, যারা বিজ্ঞানী, তারা কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে উপলব্ধি করে। যেহেতু ওই বিন্দুটি থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থান খুব কাছাকাছি, যার কারণে 21শে জুন দুপুর 12টার সময় কিন্তু আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা এই সৌন্দর্যটি বা এই মজার জিনিসটি উপভোগ করতে পারি। এটা কিন্তু ওই জায়গা থেকে একদম পৃথিবীর কেন্দ্রের সাথে সরাসরি লম্বভাবে, সূর্য সরাসরি লম্বভাবে পৃথিবীর কেন্দ্রের সাথে ঢুকে গেছে। জায়গাটির অবস্থান আমি তোমাদের দেখাই। জায়গাটির অবস্থান হচ্ছে এই জায়গাটির অবস্থান হচ্ছে, হ্যাঁ, এটা সুমেরু, উত্তর মেরুর এই যে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা ছেদকারী বিন্দু, এটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার উপর দিয়ে এটা গমন করেছে। তা যাই হোক, এই হচ্ছে অবস্থান, এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। আমরা মোটামুটি এই বিষয় সম্পর্কে ওয়াকিবল হলাম, জানতে পারলাম। এটা আমরা উপলব্ধি করব, আমরা এই খবরটি সবার কাছে পৌঁছে দেব এবং আমরা এই সৌন্দর্যটি, আমরা যারা ভূগোলবিদ বা আমরা যারা পৃথিবী সম্পর্কে জানতে চাই, তারা এই সৌন্দর্যটি উপভোগ করব।